ভারতের জন্য যুদ্ধ হবে ঝুঁকিপূর্ণ শীর্ষক উপসম্পাদকীয়টি লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমদ। কাশ্মীর প্রশ্নে ভারত ও পাকিস্তান এখন মুখোমুখি। দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। সীমান্তে দুই দেশের সামরিক বাহিনী গোলাগুলি করছে। উভয় দেশের নেতারা বাকযুদ্ধে লিপ্ত হওয়ার পাশাপাশি সর্বাত্মক যুদ্ধেরও হুমকি দিচ্ছেন। ইতোমধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। ঘটনার সূত্রপাত ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের জনপ্রিয় পর্যটন কেন্দ্র বৈশারণ উপত্যকার গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনা। সেই হামলায় নিহতদের সবাই ছিলেন পর্যটক। ভারত দাবি করেছে এরা সবাই ভারতের নাগরিক। ঘটনার জন্য ভারত দায়ী করেছে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তান ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলেছে এ ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। ভারতের কাছে কোনো প্রমাণ থাকলে তা উপস্থাপনেরও আহ্বান জানায় পাকিস্তান। সর্বশেষ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন। ভারত পাকিস্তান নতুন করে উত্তেজনার পরিপ্রেক্ষিতে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের পূর্বাভাস হচ্ছে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারত যুদ্ধে জড়ালে তা দেশটির জন্য সুফল বয়ে আনবে না, কারণ ভারতের রাজ্যে রাজ্যে নানামুখী বিরোধ রয়েছে। কয়েকটি রাজ্যে স্বাধীনতার আন্দোলন চলছে। চীন, বাংলাদেশ, নেপালের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন রয়েছে। সেক্ষেত্রে যুদ্ধ বাদলে ভারতকে চীন, বাংলাদেশ ও নেপালের সীমান্তে সৈন্য সমাবেশ করতে হবে। রাজ্যে রাজ্যে যাতে স্বাধীনতার আন্দোলন মাথা চাড়া না দিয়ে উঠতে পারে সেজন্য সৈন্য নিয়োজিত রাখতে হবে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়, খালিস্তান উল্লেখযোগ্য। কোনো কারণে চীনের সঙ্গে নতুন করে বিরোধ সৃষ্টি হয়ে গেলে সামলানো কঠিন হয়ে পড়বে, কারণ পাকিস্তান ও চীন দুই ফ্রন্টে যুদ্ধ করা ভারতের পক্ষে সম্ভব হবে না। দুই ফ্রন্টে যুদ্ধের জন্য ভারতের সামরিক বাহিনীকে সম্পদ দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য দেশটির নেই। এক্ষেত্রে যুদ্ধ বাদলে ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মতো কোনো রাজ্য হারাতে হতে পারে। পেহেলগামে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখতে গত 25 এপ্রিল কাশ্মীর যান ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামলার স্থলও তিনি পরিদর্শন করেন। ভারতের পক্ষে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি থাকার প্রমাণ তিনি পেয়েছেন। ভারত এটা আনুষ্ঠানিকভাবে স্বীকারও করেছে। ভারতের মিডিয়ার খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের স্বল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী। তবে TRF এর পক্ষ থেকে বলা হয়েছে তারা এ ধরনের কোনো বক্তব্য মিডিয়ায় দেয়নি। এটি ভারতের মিডিয়ার সৃষ্টি। হামলার পরপরই ভারত পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ 5টি পদক্ষেপ নেয়। জবাবে পরদিন পাকিস্তান ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, সিমলা চুক্তি স্থগিত, পাকিস্তানের আকাশ সীমায় ভারতীয় বিমান উড্ডয়ন বন্ধ সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয়। এই পদক্ষেপে অব্যাহত উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। এই গোলাগুলি এখনো চলছে। স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ সবসময় উদ্বেগের। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে এই সংঘাত একটি করুণ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে হামলার ঘটনা দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আছে বলে তিনি উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সর্বোচ্চ সংযম প্রদর্শনের জন্য দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানালেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে তেমন গুরুত্ব দেননি। তিনি শুধু বলেছেন দুই দেশই তার ঘনিষ্ঠ বন্ধু। তার ভাষায় ভারত পাকিস্তান নিজেরাই সমস্যা সমাধান করতে পারবে। পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ভারত। এই চুক্তি করার সময় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্বব্যাংক, কিন্তু বিশ্বব্যাংককে এ ব্যাপারে কিছুই জানায়নি ভারত। 1960 সাল থেকে কার্যকর থাকা এই চুক্তি স্থগিত করায় পাকিস্তানের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে, কারণ এই চুক্তিতে সিন্ধু অববাহিকায় 6টি নদীর পানি বন্টনের বিষয় রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চেনাব, ঝিলম ও মূল সিন্ধু পানি সরবরাহ। এই চুক্তি অনুযায়ী পানি সংক্রান্ত তথ্য ভাগাভাগি এবং জলবিদ্যুৎ প্রকল্প কার্যক্রম বন্ধ হয়ে গেলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। সেন্ট্রাল ওয়াটার কমিশনের সঙ্গে যুক্ত একজন পানি বিজ্ঞানী বলেছেন, যদি ভারত সিন্ধু নদের পানি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায় তবে তাকে পুরোপুরি IWT চুক্তি উপেক্ষা করতে হবে। চুক্তির বর্তমান শর্তে তা সম্ভব না। দুই পারমাণবিক শক্তিধর দেশের 6টি যৌথ নদীর পানি ন্যায্যতার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। কাশ্মীর প্রশ্নে ভারত পাকিস্তানের মধ্যে এর আগে দুটি যুদ্ধ হয়েছে, কিন্তু সিন্ধু চুক্তি বাতিল হয়নি। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার রাভি বা ইরাবতী, বিয়াস বা বিপাশা ও সুতলেজ বা শতদ্রু নদীর পানি ভারতের
চাষের জন্য বরাদ্দ আর সিন্ধু ঝিলম ও চেনাব নদীর ৮০% পানি পায় পাকিস্তান। এদিকে পাকিস্তানের আকাশে ভারতের বিমান বন্ধ করে দেওয়ার অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ভারত। প্রতিদিন ২০০ থেকে ৩০০ ভারতীয় ফ্লাইট পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে। ফ্লাইটগুলো ঘুরে অন্য রুটে যাওয়ায় খরচ বেড়ে গেছে। প্রচলিত যুদ্ধে জনবল গুরুত্বপূর্ণ এক বিষয়। ভারত ও পাকিস্তানের জন্য তা গুরুত্বপূর্ণ, কারণ বিশাল জনসংখ্যা ও স্থলবাহিনীর ওপর উভয় দেশেরই নির্ভরতা রয়েছে। ভারতের জনসংখ্যা ১৪০ কোটি, সক্রিয় জনশক্তি ৬৬ কোটি ২০ লাখ, সক্রিয় সেনা ১৪,৬০,০০০, বিশ্বের দ্বিতীয়। রিজার্ভ সেনা সংখ্যা ১১,৬০,০০০, যা বিশ্বের সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য ২৫,৩০,০০০, যা বিশ্বের দ্বিতীয়। মোট সামরিক জনবল ৫১ লাখ। অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা ২৫ কোটি ২০ লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল ১০ কোটি ৮০ লাখ, সক্রিয় সেনা ৬,৫৪,০০০, যা বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা ৬,৫০,০০০। আধা সামরিক বাহিনীর সদস্য জিএফপিতে স্পষ্টভাবে পরিমাপ উল্লেখ করা হয়নি, তবে উল্লেখযোগ্য পরিমাণ। রেঞ্জার্স ও ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি ১৭ লাখ, সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী সহ। ভারতের সামরিক অস্ত্রের মধ্যে ট্যাঙ্ক ৪,৬১৪টি, সাঁজোয়া যান ১,৫১,২৪৮টি, কামান ৯,৭১৯টি, যুদ্ধবিমান ৬০৬টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে SU-30, MKI, রাফায়েল, তেজস, হেলিকপ্টার অ্যাপাচি ও চিনুক। অন্যদিকে পাকিস্তানের ট্যাঙ্ক ৩,৭৪২টি, সাঁজোয়া যান ৫০,০০০, কামান ৪,৪৭২টি, যুদ্ধবিমান ৩৮৭টি। আধুনিক বিমানের মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন, JF-17 থান্ডার, মিরাজ 3-5। পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত। তবে সব সীমান্ত সুরক্ষা করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গেলে শক্তি সামর্থ্য ভারতের খুব একটা বেশি হবে না। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো ও বিশেষজ্ঞরা পেহেলগাম হামলার বিশ্লেষণ করে বলেছেন, হঠাৎ করে ঘটে যাওয়া এই হামলা এবং পর্যটকদের নিশানা করা রহস্যজনক ও উদ্দেশ্যমূলক। সন্দেহের তীর নরেন্দ্র মোদীর দিকে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে মোদীর ইমেজ এখন তলানিতে রয়েছে। বিশেষ করে কানাডার খালিস্তান মুভমেন্টের একজন নেতাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর মাধ্যমে হত্যা করার ঘটনা ফাঁস হয়ে গেছে। তেমনি যুক্তরাষ্ট্রে খালিস্তান মুভমেন্টের একজন নেতাকে হত্যা করানোর জন্য ভারতীয় যুক্তরাষ্ট্রের যে ব্যক্তিকে ভাড়া করেছিল, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলেছে। এ দুটি ঘটনায় মোদী কোণঠাসা। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আবার তিনি জঙ্গি কার্ড খেলছেন। পশ্চিমা বিশ্বকে ধারণা দিচ্ছেন ইসলামী জঙ্গিরা আবারও জড়ো হচ্ছে। পেহেলগামের হামলা এ থেকে বিচ্ছিন্ন নয়, তবে মনে করা হচ্ছে বড় ধরনের কোনো যুদ্ধে যাবেন না মোদী। সার্জিক্যাল স্ট্রাইক বা ছোটখাটো জায়গায় যুদ্ধ করে ফায়দা নেওয়ার চেষ্টা করবেন তিনি। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে দুবার যুদ্ধ হয়েছে, একবার ১৯৪৭-৪৮ সালে এবং আরেকবার ১৯৬৫ সালে। তেমনি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছে ১৯৬২ সালে। এ যুদ্ধে ভারত চীনের কাছে পরাজিত হয়। যুদ্ধে ভারতের ৪,৯০০ সেনা নিহত হয়েছিল এবং ৩,৯৬৮ জন ভারতীয় সেনাকে আটক করেছিল চীন। তবে কাশ্মীর অঞ্চল নিয়ে চীনের চেয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনাই বেশি হয়েছে। ছোটখাটো ও মাঝারি ধরনের সংঘর্ষ, সহিংসতা হয়েছে অন্তত ৮-১০ বার। গত ৭ দশকেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে এ ধরনের উত্তেজনা লেগে আছে। ১৯৪৭ সালের মধ্যে আগস্টে ব্রিটিশদের কাছ থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের পর থেকে কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারতের বিভক্ত যে পরিকল্পনা তৈরি হয়েছিল, তাতে বলা হয় কাশ্মীর তার নিজের ইচ্ছা অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো একটি রাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু রাজা ছিলেন হরি সিং। মূলত তিনি বিরোধের মূল কারণ। এই হিন্দু রাজা বলেছিলেন, হয় কাশ্মীর স্বাধীন থাকবে, নয়তো ভারতের সঙ্গে যোগ দিবে। অন্যদিকে পশ্চিম জম্মু ও গিলগড় বালতিস্তান মুসলমানরা চাইছিলেন কাশ্মীর পাকিস্তানের সঙ্গে যোগ দিতে। ১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে রাজা হরি সিং সিদ্ধান্ত নেন কাশ্মীর ভারতে যোগ দিবে। তিনি ভারতের সঙ্গে চুক্তিও স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তাও পান। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ বাধে। এই যুদ্ধ চলে প্রায় ২ বছর। ভারত ১৯৪৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। ফলে ১৯৪৮ সালের ২২ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ৪৭ নম্বর প্রস্তাব পাশ করে। এই প্রস্তাবে কাশ্মীর গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে আহ্বান জানানো হয়। এই অবস্থায় কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় ১৯৪৯ সালের ১ জানুয়ারি। তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও
ভারত নিয়ন্ত্রিত দুই অংশে ভাগ হয়ে যায়। কাশ্মীরের ভারতের দুই অংশ হচ্ছে কাশ্মীর উপত্যকা, জম্মু ও লাদাখ। অন্যদিকে পাকিস্তানের অংশটি হচ্ছে আজাদ কাশ্মীর এবং গিলগিট বালতিস্তান। 1962 সালে কাশ্মীর অঞ্চলে চীনের সীমানা নিয়ে চীন ভারত বিরোধের জেরে যুদ্ধ বেঁধে যায়। যুদ্ধে ভারতকে চীন পরাজিত করে। পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। ফলে কাশ্মীর অঞ্চলের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই তিন দেশের মধ্যে ভাগ হয়ে যায়। 1962 সালে চীন ভারত যুদ্ধের ফলে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটিতে নিয়ন্ত্রণ কায়েম করে। কাশ্মীর নিয়ে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ হয় 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি সই হয় দুই দেশের মধ্যে। 1971 সালে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধে ভারত জড়িত হয়। এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়। এরপর 1972 সালে সিমলা চুক্তির মধ্যে দিয়ে কাশ্মীরে লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা এলওসি চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে। 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তানের সঙ্গে। সেটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। কার্গিল সংকটের আগেই দুই দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। কার্গিল যুদ্ধে ভারত পাকিস্তান দুদেশেরই বহু সেনা নিহত হয়। তবে যুদ্ধে নিহত ভারতীয় সেনার সংখ্যাই বেশি ছিল। 2018 এবং 2019 সালেও দুদেশের মধ্যে সংঘাত হয়েছে। এর মধ্যে পুলওয়ামায় আক্রমণে 40 জনের বেশি ভারতীয় আধা সামরিক পুলিশ নিহত হয়। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার 60% বেশি মুসলমান। এটাই হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কাশ্মীরের এ অংশের নাগরিকদের বেশিরভাগই চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় কাশ্মীরের পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। কাশ্মীর নিয়ে বিরোধ এবং রক্তাক্ত সংঘাতের এটাই কারণ যে সংখ্যাগরিষ্ঠের মতকে উপেক্ষা করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ নাগরিকদের চাহিদাকে প্রাধান্য দিলে এমন হতো না। কিন্তু হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার সেদিকে না গিয়ে মুসলমান পরিচয়কে আঘাত করেছে। পেহেলগাম হামলার পর কলকাতা সহ ভারতের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের হেনস্থা ও মারধর করা হচ্ছে। বিশেষ করে কাশ্মীরি মুসলিম ছাত্রছাত্রীরাই বেশি মারধরের শিকার হচ্ছেন।